ঢাকা শহরকে এখন ২ টা নামে ডাকা হয়। ১ মসজিদের শহর আর ২ পোস্টারের শহর। সময়টা এখন জাতীয় নির্বাচনের। আমি সিউর পোস্টারের জ্বালায় আপনার অবস্থা খারাপ। ৫ আগস্ট পরবর্তী সময়ে হাসনাত আব্দুল্লাহ তখন ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। এক বক্তব্যে তিনি বলেন, "স্বৈরাচার সরকারের সময় আমরা দেখেছি সড়কের দেয়ালে, দেয়ালে পোস্টার। স্বৈরাচার পতনের পরও সেই একই চিত্র। এখনো দেয়ালে পোস্টার, শুধু ছবি পরিবর্তন হয়েছে। কিন্তু তারাই যখন নতুন রাজনৈতিক দল করলো, দেখা গেল তাদের নিয়েও ঠিক একই প্যাটার্নের পোস্টারে দেয়াল ঢেকে গেছে।" অপরদিকে রিসেন্টলি আমরা দেখলাম আন্দালিব রহমান পার্থের মিনিমাল পোস্টার ডিজাইন ফেসবুকে ভাইরাল হয়ে বেশ বাহবা পাইছে। যদিও অনেকে এখানে আন্দালিব পার্থ, আন্দালিব ব্যর্থ মিমটার কথা অলরেডি মনে করে ফেলছেন আমি জানি। এইখানেই প্রশ্ন জাগে, বাংলাদেশের রাজনৈতিক কালচারের বাস্তবতাটা আসলে কোন জায়গায়? আর এর সাথে এই পোস্টারের সম্পর্ক কি? প্রচলিত কালচারের বাইরে যে আন্দালিব পার্থ কিংবা তাসনিম জারার মতন মানুষরা পোস্টারের বাইরে দারুণ কোন ইনোভেটিভ ক্যাম্পেইন চালায় কতটুকু সফল হইতেছেন, এই সবগুলো ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। উপমহাদেশের রাজনীতিতে পিছনে যদি একটু যান, আজীবন উপমহাদেশের রাজনীতির পোস্টারের চেহারা কিন্তু একরকম ছিল না। ব্যবহারটা শুরু হয় ব্রিটিশ আমলে। তখন আন্দোলন কিংবা সমাবেশে ব্যানার, পোস্টার, ফেস্টুনে বড় বড় অক্ষরে নিজেদের দাবি লেখা থাকতো। এছাড়াও হাতে হাতে বিলানোর জন্য লিফলেট ছাপানো হইতো, যেখানে নিজেদের দফা কিংবা মানুষের নিজেদের পলিটিক্যাল ক্যাম্পেইনে আগ্রহ জন্মানোর জন্য এজেন্ডা ভিত্তিক কিছু ডিজাইন থাকতো। আর এইসব সাধারণত করা হইতো হাতের রং তুলি দিয়ে, কারণ তখন তো ভাই এত ডিজিটাল প্রযুক্তি ছিল না। আর তখন কিন্তু কোনো মানুষের চেহারা আঁকা পোস্টারের মধ্যে এত সহজ কাজ ছিল না। বেশিরভাগ পোস্টার কিংবা ব্যানারে শুধু বড় বড় টেক্সট থাকতো। আর যেহেতু এর আগে এমনিতেও গণতান্ত্রিক দেশ ছিল না, তাই নির্বাচনের জন্য যে ব্যক্তিগত পার্সোনাল ব্র্যান্ডিং করা লাগবে এইটাও কম হইতো। নির্বাচন হইতো না এমন না, তবে এমন জাতীয় পর্যায়ে নির্বাচনের চেহারা বানানোর প্রয়োজন পড়ে না। এরপরেই ভারত পাকিস্তান যখন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বাধীন হয়, দুই দেশেই পার্টি পলিটিক্স পুরোদমে শুরু হয়। ধীরে ধীরে নির্বাচন আর রাজনীতিতে পোস্টারের ব্যবহার বাড়তে থাকে। শুরুতে যেহেতু দেশে ক্যামেরা বা ডিজিটাল প্রিন্টিং এর অবস্থা এতটা ভালো ছিল না, পোস্টারগুলোতে শুধু থাকতো মার্কা আর নির্বাচনের জন্য ভোট চাওয়া হইতো। কারণ কি বলেন, মানুষের চেহারা আঁকা এতটা সহজ না। হাতে আঁকা পোস্টারগুলাই ছাপাখানায় ছাপানো হইতো এবং প্রচার হইতো। আস্তে আস্তে ক্যামেরা, ছাপাখানা এগুলা সহজলভ্য হওয়া শুরু করে। পোস্টারে মানুষের চেহারা আরো বেশি আসা শুরু করে এবং শুরু হয় আজ পর্যন্ত চলতে থাকা পোস্টারের রাজনীতি। একটা পোস্টারের ভিতরে ক্ষমতার মারামারি বা একটা প্যাটার্ন থাকে, যেটা আমরা অনেক মানুষই জানি না। হাসনাত আব্দুল্লাহ যেমনটা বলছেন, উপরে ৩টা ছবি, এরপর ২টা ছবি, নিচে ছবি, উপরে ফিক্সড ছবি, ২ নম্বরে যে এখন যে আছে, আর নিচে হচ্ছে যে পরে এই পদে আসতে চায়। কথা একদম ঠিক। এই প্যাটার্নের পোস্টারের একদম উপরে থাকে দলের জাতীয় নেতা বা জাতীয় প্রতীক যারা, এরপর থাকে স্থানীয় হেভিওয়েট, ধরেন ওই আসনের এমপি, এরপরে থাকে ধরেন আমি পোস্টারটা ছাপাইতেছি, আমি যেই কোরামের সেই কোরামের নেতার ছবি। কোরাম জিনিসটা কি? ইন্টারেস্টিং। প্রত্যেকটা দলের, প্রত্যেকটা সংগঠনের কিন্তু একাধিক নেতা থাকে, একজন না। ধরেন একজন সভাপতি আছে, একজন সাধারণ সম্পাদক আছে। যারা সভাপতির আন্ডারে রাজনীতি করে তারা সভাপতি কোরামের, যারা সাধারণ সম্পাদকের আন্ডারে রাজনীতি করে তারা সেক্রেটারি কোরামের। এরপরে কোরামেরও আরো কোরাম হয়, আরো ভুগিযুগি আছে, আমি ওইখানে গেলাম না। শাখা প্রশাখার মতন মানুষের চেহারা বিস্তৃত হয়ে থাকে পোস্টারে। সবার শেষে থাকে পোস্টারটা বানাইছে যে বা বানাইতে যে টাকা খরচ করছে তার ছবি। ক্ষমতার ধারাবাহিক একটা গাণিতিক চিত্রের মতন থাকে পোস্টারের প্যাটার্ন। আন্তর্জাতিক মানচিত্রে বিভিন্ন দেশের বাউন্ডারি বা সীমানা থাকে, দেখে আমরা বুঝতে পারি এই দেশটা আসলে কাদের। তেমনি ভাবে রাজনৈতিক নেতারাও কিন্তু পোস্টার দিয়েই নিজেদের এলাকায় নিজেদের আধিপত্যের জানান দেয়। যিনি ওয়ার্ড পর্যায়ের নেতা তিনি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টার লাগান। খেয়াল করলে দেখবেন পোস্টারগুলো লাগানো হয় স্পেসিফিক কিছু জায়গায়, যেমন বাস স্ট্যান্ড, বাজার, শপিং মল, এইরকম জায়গা যেখানে মানুষের ভিড় বেশি হয়। পোস্টার এইসব জায়গায় লাগানোর কারণই হইল মানুষ যাতে জানতে পারে এই লোক এইখানকার নেতা, এইখান থেকে সহজে চাঁদা তোলার জন্য কিন্তু পোস্টারগুলা বেশ ভালো প্রভাবক হিসেবে কাজ করে। এই কারণেই এইসব পোস্টার লাগানো নিয়ে কিন্তু খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। মনস্তাত্ত্বিক আর রাজনৈতিক গবেষণা বলে এইসব পোস্টার লাগানো হয় মূলত ৪টা কারণে। পোস্টারে আপনার চেহারা যদি আমি বেশি করে না দেখি, মানুষের মনে একটা ধারণা জন্মায় এই নেতা হয়তো তেমন একটা জনপ্রিয় বা পপুলার না। আমার চেহারার ভিজিবিলিটি অনেক ম্যাটার করে। এরপরে আসে পেট্রোনেজ নেটওয়ার্ক দেখানো। পোস্টারের ছবি দেখলে বোঝা যায় কে আসলে কোন কোরাম বা কোন সিন্ডিকেটের লোক। আর এইসব পোস্টার কিন্তু লয়ালটি বা প্রভু ভক্তিরও একটা মেসেজ দেয়। আমি আমার পকেটে টাকা খরচ করে এনায়েত চৌধুরীর জন্য পোস্টার ছাপাইছি, এইটা বোঝায় আমি এনায়েত চৌধুরীর প্রতি লয়াল। আমি জানি আপনারা কেউ এই পোস্টার ছাপান নাই। আরেকটা হইল দলীয় কর্মকাণ্ড দেখানো। আমার দলের শত শত রাজনৈতিক কর্মী আছে, এইটা দেখানোর সবচেয়ে সস্তা সলিউশন পোস্টার ছাপানো। বড় মাঠের মধ্যে প্যান্ডেল করে আমি বড় সমাবেশ করব, এর চেয়ে অনেক কম পয়সায় হাজার হাজার পোস্টার ছাপানো যায়। এইসব কারণেই মূলত মানুষ পোস্টার লাগায়। অনেক কাল ধরে রাজনীতিতে ব্র্যান্ডিং মানে এই পোস্টারই ছিল একমাত্র
জিনিস। তবে ৫ আগস্টের পরে মানুষ এই সিস্টেমটা বদলাইতে চাইতেছে অনেক বেশি করে। সেইটাতে সাপোর্ট দিতে অনেক রাজনীতিবিদ ইনোভেটিভ অনেক ক্যাম্পেইন আইডিয়া নিয়ে আসছেন। ইয়াং পপুলেশনের মধ্যে জাতীয় সংসদে নিজের ভাইরাল কিছু বক্তব্যের জন্য আন্দালিব রহমান পার্থ কিন্তু বেশ পপুলার। উনি যখন খুবই ক্লিন একটা ব্যাকগ্রাউন্ডে তার নিজের ছবি আর খুবই সুন্দর একটা মেসেজ দিছেন, আপনাদের প্রতিটা ভোট নিয়ে আসতে পারে পরিবর্তন, এইটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাইছে। ক্যান্ডিডেটদেরকে আমরা দেখে আসছি সবাই নিজের নামে নিজের দলের নামেই ভোট চায়, কিন্তু এইটা একটা সার্বজনীন মেসেজ দিছে। বিএনপি রিসেন্টলি যে থিম সংটা রিলিজ করছে এইটার পিছনেও এমন স্ট্র্যাটেজি। জামাতের কথাও বলতেছে, দাঁড়ান ভাববেন তো আমি এখানে বিএনপির দালালি করতেছি। জামাতে ইসলামের একটা প্রশংসা সবাই করে, সেটা হচ্ছে তাদের ম্যাটেরিয়াল গুলার ডিজাইন খুবই মিনিমাল ডিজাইনে চমৎকার কিছু গ্রাফিক্সের কাজ থাকে, ফলে ওভারঅল ডিজাইনটা খুবই টপ নচ হয়, মানুষের চোখে একদম আটকায় থাকে। এই দিক থেকে জামাত অনেকটা সফল। বর্তমানে এনসিপির আসিফ মাহমুদও কিন্তু এরকম মিনিমাল ডিজাইনের প্রচারণা চালাইছিল এর আগে। এমন ক্লিন ক্যাম্পেইন তাবিথ আওয়ালেরও ছিল, বর্তমানে বাফুফের সভাপতি। উনি অদম্য ঢাকা নামে একটা সিরিজ আনছিলেন। এইদিকে ঢাকা আটের স্বতন্ত্র প্রার্থী সবার প্রিয় হাদি ভাই, যিনি এখন আর আমাদের মাঝে নাই, উনি ইউনিক কিছু প্রচারণার সিস্টেম দেখায় গেছেন। ফজরের ওয়াক্তে নামাজের পরে লিফলেট বিতরণ থেকে শুরু করে মুড়ি বাতাসার পার্টি, যেটা পরবর্তীতে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি অনেকটা কপি করছে বলা যায়, ভ্যান র্যালি কিংবা বোর্ডের মধ্যে সাজেশন লেখার যে আইডিয়াগুলা, এগুলা প্রচন্ড ইনোভেটিভ ছিল। প্রত্যেকটা জিনিস মানুষের মনের মধ্যে দাগ কাটছে। লুঙ্গি পরা মাওলানা ভাসানীর সাথে যেমন প্রান্তিক জনগোষ্ঠী একেবারে কানেক্ট করতে পারছিল, হাদি ভাইয়ের ক্ষেত্রেও সেম। পলিটিক্যাল ব্র্যান্ডিং এর থেকে বেস্ট এক্সাম্পল আর কি হইতে পারে। রিসেন্টলি ঢাকা 15 বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন নির্বাচন উপলক্ষে লেটস রান উইথ ঢাকা 15 নামে একটা ম্যারাথন অ্যারেঞ্জ করেন। আবার গাজীপুর 2 আসনের প্রার্থী মঞ্জুরুল করিম রনি, সে তার এলাকা থেকে ঢাকায় ট্রেনে নিজে একদম টিকিট কাটা থেকে শুরু করে একদম একটা ফুল জার্নি কমপ্লিট করে দেখতেছে মানুষের কি সমস্যা, আর উনি তার প্রচারণায় সেই সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিতেছেন। আবার আমরা যখন দেখি প্রতিবাদের ভাষা হিসেবে অন্যরা অনেক সময় রাস্তা আটকায় প্রতিবাদ জানায়, বিএনপির এক মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন না পাওয়ায় ক্রিকেট আম্পায়ারের ইউনিফর্মে ধান খেতে দাঁড়ায় রিভিউ এর আবেদন করছিলেন। হাজারটা রাস্তা আটকায় যে অ্যাটেনশন পাওয়া যায় না, উনি উনার এই ইনোভেটিভ এক প্রতিবাদে তার থেকেও বেশি অ্যাটেনশন পাইছেন। এদিকে রিসেন্টলি ঢাকা 18 বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে উনি নিজে গিয়ে তার প্রতিবেশীদের কাছে সরি আর থ্যাংক ইউ কার্ড সহ গিফট দিতেছেন, কারণ তার নির্বাচনের জন্য তার বাসার আশেপাশের দোকানদার আর প্রতিবেশীদের ভোগান্তি হইতেছে। এতক্ষণ তো বললাম বিভিন্ন দলের কথা, কিন্তু যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করতে যায় তাদের তো আর এত কর্মী থাকে না যে তাদের পোস্টার বানায় ব্র্যান্ডিং করে দিবে। যেমন সাম্প্রতিক সময়ে কিন্তু তাসনিম যারা এনসিপি থেকে বের হয়ে ঢাকা 9 স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিচ্ছেন। শুরুতে মনে আছে এর জন্য তার 5,000-এরও বেশি স্বাক্ষর একদিনে নেওয়া দরকার ছিল, আর সেটা উনি করতে পারছেন। ছেলে মেয়েরা তার বাপ মাকে বুঝায় স্বাক্ষর দিতে পাঠাইছে। মানুষজন অফিসে যাওয়ার আগে সকালবেলা স্বাক্ষর করে তারপরে অফিসে গেছে। দুইটা কারণে উনি বেনিফিট গুলা পাইছেন। প্রথমত হইতেছে উনার সোশ্যাল মিডিয়া ভিত্তিক আগে থেকে একটা ফ্যান বেস ছিল, এই কারণে উনি এনসিপিতে থাকতেও ক্রাউড ফান্ডিং করে যখন নির্বাচনের ঘোষণা দিছিলেন তখন 24 ঘন্টারও কম সময়ে উনি প্রায় 48 লক্ষ টাকা পেয়ে গেছিলেন। সেকেন্ড জিনিসটা হচ্ছে তিনি এনসিপিতে থাকাকালীন একটা গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন। জুলাই পদযাত্রার সময় তার একটা পলিটিক্যাল ইমেজ অলরেডি বিল্ট আপ ছিল, ফলে উনার কিন্তু তেমন একটা আর্থিক বা মার্কেটিং চ্যালেঞ্জে পড়তে হয় নাই। তবে একজন সাধারণ মানুষের জন্য স্বতন্ত্র নির্বাচন করা আসলেই অনেক অনেক চ্যালেঞ্জিং। তবে এইটা ক্লিয়ার, সামনে আরো বেশি রাজনৈতিক প্রচারণা সোশ্যাল মিডিয়াতে বাড়বে। পোস্টারের চিরাচরিত পন্থা থেকে বের হয়ে সোশ্যাল মিডিয়াতে জিনিসটা আসতেছে, ডিজিটালি আসতেছে। এখন আর মানুষ দেখতে চায় না একজন প্রার্থীর পিছনে কত লম্বা মিছিল কিংবা তার এলাকায় তার নামে কয়টা ব্যানার ফেস্টুন আছে, তারা দেখতে চায় ওই প্রার্থী কি অফার করতেছে। যেমন লাস্ট ডাকসু নির্বাচনের প্রচারণাও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ইউনিক প্রচারণা করতে দেখছি, যেমন ওয়াজের স্টাইলে ভোট চাওয়া, টেমপ্লেটের ভিতরে গাছের বীজ ভরে সেইটা প্রচার করা সহ আরো অনেক ইউনিক স্টাইল। তরুণ প্রজন্মের রাজনীতিবিদরা অন্তত এইটা বুঝে গেছেন, আগের পুরাতন স্টাইলে প্রচারণা করলে আর চলবে না। আচ্ছা একটু মনে করার চেষ্টা করেন তো, জোহরান মামদানি যত ইনোভেটিভ ক্যাম্পেইন করুক না কেন, উনি নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির সাথে বাংলাদেশি স্টাইলে একটা মিছিল করছিলেন। জোহরান মামদানির ক্যাম্পেইন যারা পরিচালনা করছেন ওরা যথেষ্ট স্টাডি করে এই ধরনের উদ্যোগ নিছেন। তার ক্যাম্পেইন ব্র্যান্ডিং এর ডিজাইন কিন্তু তারই স্ত্রী রামা দুয়াজির করা। জোহরান মামদানির ক্যাম্পেইনে যে নীল আর কমলা রঙের আধিক্য দেখছেন কিংবা সেখানে একটা বোল্ড ফন্ট ইউজ করা হয়েছে, এগুলা কিন্তু ইন্টেনশনালি ইচ্ছা করে করা, যাতে মামদানিকে একটা বোল্ড ক্যারেক্টার হিসেবে পোর্ট্রে করা যায়। মামদানির বউ রামা দুয়াজি নিজেই একজন ইলাস্ট্রেটর, আর ব্র্যান্ডিং নিয়ে তার খুবই ভালো আইডিয়া আছে। ওই অভিজ্ঞতাটাই উনি এখানে কাজে লাগাইছেন, আর বিশাল একটা সাকসেস পাইছেন মামদানি। এখন সবাই বুঝে ব্র্যান্ডিং, গ্রাফিক্স ডিজাইন, কালার থিওরি, ফন্ট টেক্সচার, ফন্টের স্টাইল, এগুলো শুধু একটা ব্যবসায়িক ব্র্যান্ডকে
দেশকেই উপরে তোলে না, বরং রাজনীতিতেও একটা পলিটিক্যাল ব্র্যান্ডকে এক্সট্রা লেভারেজ দিতে পারে। হ্যাঁ, আমি এইটা জানি বাংলাদেশের কারো কাছে আমরা এটা এক্সপেক্ট করতেছি না। মামদানির মতন এত ভালো ক্যাম্পেইন করে নিউ ইয়র্কের ১ম মুসলিম মেয়র হবেন। তবে আন্দালিব রহমান পার্থ, তাসনিম জারা কিংবা রাজনৈতিক দলের নতুন তরুণ নেতারা যারা আছেন, তাদের বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা শত বছর পুরানো নির্বাচনী প্রচারণার স্টাইল থেকে এটলিস্ট মুক্তি পাইতেছি। তাসনিম জারা তো অলরেডি লাউড স্পিকারে মাইকিং এর বিরুদ্ধে, শত শত পোস্টার লাগানোর বিরুদ্ধে প্রচারণাই করতেছেন। আর বাকি সবাইও নিজের মতন ইনোভেশন আনার চেষ্টা করতেছেন, যেটা এই ভিডিওতে আমি পুরোপুরিভাবে ব্যাখ্যা করলাম। এছাড়াও নতুন ডিজাইন ড্রিভেন ইস্যু ভিত্তিক ইলেকটোরাল ক্যাম্পেইন কিভাবে ভবিষ্যতে আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে পাল্টাই দিতে পারে, সেটার একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা ছিল। আপনাদের যদি এই কন্টেন্টগুলো ভালো লাগে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নির্বাচন উপলক্ষে কয়েকটা ভিডিও টানা আসতেছে, আশা করি দেখে আপনারা মজা পাইতেছেন। পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।